হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ডিসি সার্কিটের প্রথম ক্লাস, যেখানে আমরা টপিক হিসেবে সিরিজ, প্যারালাল এবং মিক্স সার্কিট নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম সেমিস্টারে যেই বেসিক ইলেকট্রিসিটি আছে, তো ওই বেসিক ইলেকট্রিসিটির ভিতরে দেখবেন যে এই সিরিজ, প্যারালাল এবং মিক্স নামক একটা আসলে লেসন আছে, এবং এটার থেকে প্রতিবারই এটার থেকে বিভিন্ন প্রশ্ন আসে এবং এগুলা সমাধান করতে হয়, বড় প্রশ্ন হিসেবে, ছোট প্রশ্ন হিসেবে আসে। তো আমরা আসলে ওই টপিকটাই আমরা আজকে আলোচনা করব। তো দেখেন, তো আমাদের টপিকটা হচ্ছে সিরিজ, প্যারালাল অ্যান্ড মিক্স সার্কিট। আচ্ছা, তো সিরিজ প্যারালাল সার্কিট শেখার আগে আমাদের যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে যে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো জানতে হবে এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো জানি, এবং এর জন্য আমরা প্রথমে একটা সিরিজ সার্কিট অঙ্কন করে নিই। তো দেখেন, এখানে আমি তিনটি রেজিস্টর বিশিষ্ট একটা সিরিজ সার্কিট অঙ্কন করলাম। এখানে এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। এটা এটা হলো রেজিস্টর 1, রেজিস্টর 2 এবং রেজিস্টর 3। অর্থাৎ এই সার্কিটের মধ্যে লোড হিসেবে তিনটা রেজিস্টর আছে এবং একটা ভোল্টেজ সোর্স আছে। আচ্ছা, তো এখন দেখেন, সিরিজ সার্কিটের দিকে খেয়াল করলে দেখবেন যে সিরিজ সার্কিটের প্রত্যেকটি লোড একটি লোডের দ্বিতীয় লোডের প্রথম প্রান্তের সাথে সংযোগ হয়েছে, আবার দ্বিতীয় লোডের দ্বিতীয় প্রান্ত তৃতীয় লোডের প্রথম প্রান্তের সাথে, অর্থাৎ একটার সাথে আরেকটা শ্রেণীবদ্ধভাবে সংযোগ রয়েছে। এই কারণেই এই সার্কিটটিকে মূলত সিরিজ সার্কিট বলা হয়। একজনের সাথে আরেকজন সারিবদ্ধভাবে থাকে বলে এই সার্কিটটাকে সিরিজ সার্কিট বলা হয়। তো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখব। মনে করি এই সার্কিটের মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হইতেছে। তো আমরা ভালো মতো খেয়াল করলে দেখব যে এই সম্পূর্ণ সার্কিটের মধ্যে বিদ্যুৎ চলাচলের একটি মাত্রই পথই বিদ্যমান। অর্থাৎ এই যে সোর্স থেকে আই কারেন্টটা বের হচ্ছে, এই আই কারেন্টটা R1, R2 এবং R3 এই তিনটি লোডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পজিটিভ থেকে নেগেটিভে পৌঁছাবে। অর্থাৎ সিরিজ সার্কিটে বিদ্যুৎ চলাচলের পথ একটাই। তাহলে প্রথম আমরা বৈশিষ্ট্যটা লিখতে পারি। 1 নাম্বার বৈশিষ্ট্য যে I ইকুয়ালস I1, I2, I3, IN। অর্থাৎ এখানে আমরা I1, I2, I3 দ্বারা মূলত বুঝাইছি যে এই জায়গায় যে রেজিস্টরগুলো আছে, রেজিস্টরগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টকে, এবং এই I1, I2, I3 এই সবগুলা I এর সমান। অর্থাৎ এখানে সোর্স থেকে যে টোটাল কারেন্টটা বের হচ্ছে, এই কারেন্টটাই প্রত্যেকটি লোডের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। অর্থাৎ সিরিজ সার্কিটের প্রত্যেকটি লোডের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়। এই কারণে আমরা প্রথম বৈশিষ্ট্যটা লিখতে পারি যে I ইকুয়ালস I1, I2, I3। অর্থাৎ সর্বত্র বিদ্যুৎ বা কারেন্টটা একই থাকে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, সিরিজ সার্কিটে আমাদের যে সোর্স ভোল্টেজ আছে, এই ভোল্টেজগুলো কি হবে, প্রত্যেকটা লোডের মধ্যে ড্রপ হবে। অর্থাৎ মনে করি R1 লোডের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা V1, তারপর R2 লোডের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা V2, এবং R3 এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা V3। এখন সিরিজ সার্কিটের যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে উক্ত সার্কিটের সবগুলো লোডের মধ্যে ভোল্টেজ ড্রপের যে যোগফল ওটা মোট ভোল্টেজের সমান। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে B ইকুয়ালস V1 প্লাস V2 প্লাস V3। যদি আরো একাধিক লোড থাকতো তাহলে আমরা সেই ক্ষেত্রে সেটা বোঝানোর জন্য BN লিখেছি। তো এখানে যেহেতু তিনটি লোড R1, R2, R3 এবং এদের মধ্যে ভোল্টেজ ড্রপ V1, V2, V3, এই প্রত্যেকটা ভোল্টেজ ড্রপ যোগ করলেই মোট ভোল্টেজের সমান হবে।
তাই ভি ইকুয়ালস V1 প্লাস V2 প্লাস V3। এরপর তৃতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। আচ্ছা, সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বলতে বোঝায় ওই সিরিজ সার্কিটে যতগুলো লোড আছে এবং ওই লোডগুলোর যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সগুলো যোগ করলেই মোট যে রেজিস্ট্যান্সটা বের হবে সেটাই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা যদি RT বের করি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে কি করতে হবে, এখানে যেহেতু তিনটা লোড আছে এবং তিনটা লোডের রেজিস্ট্যান্স R1 R2 R3 দেওয়া আছে, তো এই R1 R2 প্লাস R3 অর্থাৎ এই তিনটা লোডের রেজিস্ট্যান্স যোগ করলেই আমরা যে মোট রেজিস্ট্যান্সটা পাবো সেটাই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স। যদি আরো একাধিক থাকতো সেই ক্ষেত্রে ডট 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 RN আমরা এটা লিখে দিতে পারি। তো আমরা মোটামুটি সিরিজ সার্কিটের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বুঝতে পারলাম। এখন আমরা প্যারালাল সার্কিটে চলে যাই, যে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো কি কি। তো সেজন্য আমরা প্রথমেই এই লেখাগুলো মুছে দিই, আপনারা এগুলো নোট ডাউন করে রাখবেন। এই লেখাগুলো মুছে দিই, মুছে দেওয়ার পর আবার আমরা একটা প্যারালাল সার্কিটটাকে অঙ্কন করে নিতে হবে। বৈশিষ্ট্য বোঝাতে হলে আগে চিত্রটা ভালো মতো অঙ্কন করে নিই। ঠিক আছে, তো আমরা একটা প্যারালাল সার্কিট অঙ্কন করি। ঠিক এদিকে আগের মতো একটি ভোল্টেজ সোর্স, তো এটা রেজিস্টর 1, রেজিস্টর 2, রেজিস্টর 3। আচ্ছা, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের ভোল্ট বি, এবং এখান দিয়ে কারেন্ট বের হচ্ছে, মোট কারেন্ট আই। আচ্ছা, তো উক্ত চিত্রের মধ্যে আপনি খেয়াল করলে দেখতে পারবেন এটাকে কেন প্যারালাল সার্কিট বলা হয়। প্যারালাল সার্কিট বলার কারণ হচ্ছে যে প্রত্যেকটি লোডের, ঠিক আছে, একটা নির্দিষ্ট প্রান্ত আমাদের ব্যাটারির ভোল্টেজের এক পাশের সাথে সংযুক্ত হয়েছে এবং অপর প্রান্ত ব্যাটারির অপর প্রান্তের সাথে। অর্থাৎ প্রত্যেকটি লোডের দেখবেন যে একটা প্রান্ত পজিটিভ, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত, এবং রেজিস্টরগুলোর অপর প্রান্ত বা লোডগুলোর অপর প্রান্ত আবার আরেক সাইডে দেখবেন নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত। অর্থাৎ যদি একটু খেয়াল করলেন তাহলে বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটি রেজিস্টরই সরাসরি আমাদের সোর্সের সাথে কি ডিরেক্টলি কানেক্টেড আছে, যার কারণে এই সার্কিটটিকে বলা হয় প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটের ভিতরে যেহেতু দেখা যায় প্রত্যেকটি লোডেই সোর্সের সাথে সরাসরি সংযোগ, তাই প্রত্যেকটি লোড সোর্স ভোল্টেজের সমপরিমাণ ভোল্টেজ পেয়ে থাকে। তাই আমরা প্যারালাল সার্কিটের প্রথম যে বৈশিষ্ট্য সেটা বলতে পারি যে সোর্স ভোল্টেজ সমান সমান V1 সমান সমান V2 সমান সমান V3 সমান সমান ডট 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 VN। অর্থাৎ প্রত্যেকটি লোডের টার্মিনাল ভোল্টেজ সোর্স ভোল্টেজের সমান। এখানের ভোল্টেজটা যদি আমি V1 ধরি, এটাও সোর্স ভোল্টেজের সমান। এটাকে যদি V2 ধরি এবং এটাকে যদি V3 ধরি, এই V1 V2 এবং V3 সবগুলোই কার সমান, আমাদের সোর্সের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটার সমান। অর্থাৎ প্রত্যেকটি লোড সমান ভোল্টেজ পেয়ে থাকে। প্যারালাল সার্কিটে প্রত্যেকটা লোড কি হয়, সমান ভোল্টেজ, সোর্স ভোল্টেজের সমান ভোল্টেজ পেয়ে থাকে। এখন দ্বিতীয় যে প্যারামিটারটা সেটা হচ্ছে কারেন্ট। আসলে কারেন্টটা কি হয়, আমরা যদি একটু খেয়াল করি যে সিরিজ সার্কিটে শুধুমাত্র বিদ্যুৎ চলাচলের একটাই পথ ছিল, বাট প্যারালাল সার্কিটে বিদ্যুৎ চলাচলের একাধিক পথ আছে। অর্থাৎ এই আই কারেন্টটা এদিক দিয়েও যেতে পারবে, এদিক দিয়েও যেতে পারবে, এদিক দিয়েও যেতে পারবে। এর মানে এই কারেন্টটা ডিভাইডেড হয়ে ধরেন এই লাইনে গেল, এই লাইনের কারেন্ট আমি I1 ধরলাম, এই শাখার কারেন্ট আমরা I2 এবং এই শাখার কারেন্ট আমরা I3। অর্থাৎ এই আই কারেন্টটা বিভাজিত হয়ে I1 I2 এবং I3 তিনটা নামে তিনটা শাখা দিয়ে প্রবাহিত হয়ে
পুনরায় আবার আই কারেন্ট হয়ে আমাদের নেগেটিভ প্রান্তে পৌঁছে যাবে। তাই প্যারালাল সার্কিটের দ্বিতীয় বৈশিষ্ট্যটা যে মোট কারেন্ট হলো সমান সমান প্রত্যেকটি শাখা কারেন্টের যোগফলের সমান, I1 প্লাস I2 প্লাস I3। যদি আরো একাধিক শাখা থাকতো সেই ক্ষেত্রে IN এই পর্যন্ত আমরা লিখে দিলাম। তো এখানে যেহেতু তিনটি শাখা, আর তিনটি শাখার কারেন্ট I1 I2 এবং I3, অর্থাৎ এই তিনটি শাখার কারেন্ট যোগ করলেই মোট কারেন্টের সমান হবে। প্যারালাল সার্কিটের মোট কারেন্ট হচ্ছে শাখা কারেন্টগুলোর যোগফলের সমান। এরপরে তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো খেয়াল করলে দেখবেন যে সিরিজ সার্কিটে আমরা সহজেই সিরিজে থাকা যে লোডগুলো ছিল ওই লোডগুলোর রেজিস্ট্যান্স যোগ করলে আমরা মোট রেজিস্ট্যান্স পেয়ে যেতাম। বাট প্যারালাল সার্কিটে এরকম না। প্যারালাল সার্কিটে একটা সংজ্ঞা মনে রাখতে হবে যদি আপনি প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স বের করতে যান, যে প্যারালাল সার্কিটের সকল রেজিস্টরের উল্টানুপাতিক মানের যোগফল, প্যারালাল সার্কিটের সকল রেজিস্টরের উল্টানুপাতিক মানের যোগফল মোট রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক মানের সমান। অর্থাৎ প্রথম কথাটাই আমরা দেখি যে সকল রেজিস্টরের উল্টানুপাতিক মানের যোগফল। উল্টানুপাতিক মান বলতে কি, যে 1 বাই ওই রেজিস্ট্যান্সের মানটা, তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3, অর্থাৎ সকল রেজিস্টরের উল্টানুপাতিক মানের যোগফল মোট রেজিস্টরের উল্টানুপাতিক মানের সমান। আচ্ছা, এখানে আরপি দ্বারা বুঝাইছি যে প্যারালাল সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স আরপি দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের কথাটা বুঝতে পারছেন যে প্যারালাল সার্কিটের সকল রেজিস্টরের উল্টানুপাতিক মানের যোগফল মোট রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক মানের সমান। তো এই কথাটা বা এই সূত্রটা দিয়েই আপনি প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে পারবেন। তো যেহেতু এখানে তিনটি মাত্র রেজিস্ট্যান্স ছিল তাই আমরা তিনটি উল্টানুপাতিক মান লিখলাম। যদি আরো একাধিক থাকতো তাহলে ডট 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 RN। তো আমরা এই প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যটাও দেখে ফেললাম। এখন এই সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট করতে গেলে আমাদের আরো দুইটা সূত্র মনে রাখতে হবে বা দুইটা ফর্মুলা মনে রাখতে হবে। সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই টপিকগুলো আপনি খাতায় নোট ডাউন করবেন। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। আগে মুছে নিয়ে এরপর আমরা ভোল্টেজ ডিভাইডার রুল। আচ্ছা, তো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল ইন সিরিজ সার্কিট। অর্থাৎ সিরিজ সার্কিটে আমরা জানি যে ভোল্টেজ ড্রপ হয়, তাই এই ভোল্টেজ ডিভাইডার রুলটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য। তো ঠিক আমরা একটা সিরিজ সার্কিটটা আবার অঙ্কন করি। এই হলো আমাদের একটা সিরিজ সার্কিট যার রেজিস্ট্যান্স R1 R2 R3। ধরে নিলাম এখানে ভোল্টেজ ড্রপ V1, এখানে ভোল্টেজ ড্রপ V2, এখানে ভোল্টেজ ড্রপ V3, এখানে কারেন্ট I। আচ্ছা, এখানে হলো টোটাল ভোল্টেজ B। তো আমরা যদি ভোল্টেজ ড্রপ V1 বের করতে চাই, অর্থাৎ V1 এর মান বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে ভোল্টেজ ড্রপ V1 বের করতে চাইলে প্রথমে মোট ভোল্টেজ
মোট ভোল্টেজ রে গুণ করতে হবে আমি যেই লোডের ভোল্টেজ ড্রপ বের করব সেই লোডের রেজিস্ট্যান্সের সাথে, অর্থাৎ R1, এবং এই টোটাল ভ্যালুটাকে আমরা আবার ভাগ করব ওই সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স দিয়ে, অর্থাৎ আরটি, যেখানে এই আরটি সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমরা B1 এর ভোল্টেজ ড্রপ বের করতে গেলে কি করব, যে B1 এর ভোল্টেজ ড্রপ বের করতে গেলে এট ফার্স্ট আমরা লিখব বিটি, অর্থাৎ টোটাল ভোল্টেজকে গুণ করব যেই লোডের ভোল্টেজ ড্রপ বের করতে চাই সেই লোডের রেজিস্ট্যান্স দ্বারা গুণ করব, এবং এই গুণফলটাকে আবার ভাগ করব ওই সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স দ্বারা, আরটি। ঠিক একইভাবে যদি আপনি B2 ভোল্টেজ ড্রপ বের করতে চান, তাহলে V2 সমান কি হইব, বিটি ইন্টু R2 RT। ঠিক B3 যদি বের করতে চান, বিটি ইন্টু R3 ডিভাইডেড বাই RT। অর্থাৎ এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা সিরিজ সার্কিটের প্রত্যেকটি লোডের আলাদা আলাদাভাবে আমরা ভোল্টেজ ড্রপ বের করতে পারবো। এবং আপনারা যখন এই যে B1, B2 এবং B3 এই সবগুলি ভোল্টেজ ড্রপ আলাদা আলাদাভাবে বের করবেন, বের করার পর B1, B2, B3 যোগ করবেন, দেখবেন যেটা বিটির সমান হবে, অর্থাৎ টোটাল ভোল্টেজের মানে সবগুলো ভোল্টেজ ড্রপের যোগফল মোট ভোল্টেজের সমান। তো ভোল্টেজ ডিভাইডার রুলটা আমরা দেখলাম যে ভোল্টেজ ডিভাইডার রুলটা কিসে অ্যাপ্লাই হয়, সিরিজ সার্কিটে অ্যাপ্লাই হয়, এবং ভোল্টেজ ডিভাইডার রুলটা কি করে, যে সিরিজ সার্কিটের আলাদা আলাদা প্রত্যেকটি লোডের ভোল্টেজ ড্রপ বের করা যায়। ঠিক আছে, তো এরপর আমরা ভোল্টেজ ডিভাইডার রুল শিখলাম, এখন আমরা কারেন্ট ডিভাইডার রুলটা শিখব। তো যে ফর্মুলাগুলো আছে এগুলো নোট ডাউন করে নেন, এটা অবশ্যই পরবর্তীতে কাজে লাগবে, নোট থাকলে পরবর্তীতে দেখলে স্মরণ হয়ে যাবে। আমরা আবার মুছে দিই। এখন আমরা কারেন্ট ডিভাইডার রুল শিখব। তো ভোল্টেজ ডিভাইডার রুল সিরিজ সার্কিটে অ্যাপ্লাই হয়, ঠিক একইভাবে কারেন্ট ডিভাইডার রুল প্যারালাল সার্কিটে অ্যাপ্লাই হয়। কারেন্ট ডিভাইডার রুল ইন প্যারালাল সার্কিট। তো আমরা একটা প্যারালাল সার্কিট আগে অঙ্কন করে নিই। আচ্ছা, আমরা দুইটা সার্কিট অঙ্কন করি, এটার কারণ আছে। তো আমরা কারেন্ট ডিভাইডার রুল ইন প্যারালাল সার্কিট বা প্যারালাল সার্কিটের কারেন্ট ডিভাইডার রুলটা বোঝার জন্য আমরা দুইটা চিত্র আঁকলাম। একটা চিত্র আমরা খেয়াল করলে দেখতে পারতেছি, একটা চিত্রতে দুইটা লোড আছে R1 R2, আবার দ্বিতীয় যে চিত্রটা আছে তার মধ্যে তিনটা লোড আছে R1 R2 R3। তো এটার কারণ আছে। তো ধরেন আমরা প্রথম চিত্রটা নিয়েই এটাকে ফিগার 1 ফিগার 2 দুইটা ধরে নিলাম। তাহলে ফিগার 1 এর ক্ষেত্রে ফিগার 1 এর ক্ষেত্রে যদি আমি কারেন্ট ডিভাইডার রুলের অ্যাপ্লাই করি, অর্থাৎ প্রত্যেক শাখার কারেন্ট যদি আমি আলাদা আলাদা করে বের করতে চাই, তাহলে এট ফার্স্ট
আমি যদি I1 কারেন্টটা বের করতে চাই, I1, এটা বের করার সূত্র হলো প্রথমে মোট কারেন্ট গুণন, আমি I1 কারেন্ট বের করতে চাইলে আগে কি করব, লিখব মোট কারেন্ট, তারপর যেই শাখার কারেন্ট বের করব তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স দ্বারা গুণ করব। তা আমি যেহেতু R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করব, তা আমি এই শাখার কারেন্ট বের করতে চাইলে এই শাখার বিপরীত যে শাখাটা আছে তার রেজিস্ট্যান্স দ্বারা গুণ করতে হবে। মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, তারপর যোগ উভয় শাখার রেজিস্ট্যান্স। তো খেয়াল করছেন যে প্রথম ফিগার 1 এর ক্ষেত্রে সূত্রটা কি রকম হয় I1 বের করতে গেলে, যে আমি যখন এই I1 কারেন্টটা বের করতে যাব তাহলে এট ফার্স্ট আমার কি করতে হবে, সূত্রে লিখতে হবে মোট কারেন্ট, এই যে মোট যে কারেন্টটা সেটা লিখতে হবে। যেহেতু আমি এই শাখার কারেন্টটা বের করব, সো এটার বিপরীত যে শাখা আছে ওই বিপরীত শাখার রেজিস্ট্যান্স দ্বারা গুণ করব। তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ওই প্যারালালি উভয় দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল। ওকে, এখন ফিগার 2 এর ক্ষেত্রে আসলে কি জিনিসটা হয়, ফিগার 2 দেখেন, এই ক্ষেত্রেও যদি আমি কি করতে যাই, I1 কারেন্টটা বের করতে যাই, এই I1 কারেন্টটা আমরা বের করব। তাহলে এট ফার্স্ট আগের মতোই মোট কারেন্ট ইনটু, যেহেতু আমি এই I1 এই শাখার কারেন্টটা বের করব তাহলে মোট কারেন্ট লিখলাম, এবং এই শাখার বিপরীত যে শাখা আছে ওই বিপরীত শাখার রেজিস্ট্যান্স গুণ করব। তো খেয়াল করলে দেখবেন আগের বার যেহেতু বিপরীত শাখা, প্রথম চিত্রের ক্ষেত্রে বিপরীত শাখা একটাই ছিল, যার কারণে আমরা সহজেই লিখে ফেলতে পেরেছি। বাট এই ক্ষেত্রে কি আছে, যে I কারেন্ট, ঠিক আছে, এই R1 এই শাখা বাদ দিলে এর বিপরীত মানে বিপরীত শাখা হয় অপর যে দুইটা শাখা, সেই দুইটা শাখা। এখন সেই দুইটা শাখারে আসলে ডাইরেক্টলি লিখলে হবে না, সেই দুইটা শাখা পরস্পরের মধ্যে কি সম্পর্কে আছে, R2 এবং R3 পরস্পরের সাথে প্যারালালি সম্পর্ক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই I1 কারেন্ট বের করতে চাই, এই শাখার বিপরীত শাখা বলতে ওই দুইটা প্যারালাল শাখা, তাই ওটা প্যারালালি লিখতে হইব, R2 প্যারালাল R3। তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই উভয় শাখার রেজিস্ট্যান্স। এখন এই দুইটা মিললে একটা শাখা আর এটার একটা শাখা, এভাবে কনসিডার করতে হবে। তাহলে উভয় দুই শাখার রেজিস্ট্যান্স বলতে R1 প্লাস R3, ঠিক এভাবে বের করতে হবে। এখন যদি আবার আমরা একটা কাজ করি, I3 বের করি, এই ফিগার 2 এর থেকে I3, তাহলে I3 যদি বের করতে চাই, I3 বের করতে চাইলে প্রথমে মোট কারেন্ট I ইনটু I3, তাহলে এই শাখার বিপরীত শাখার রেজিস্ট্যান্স, তাহলে এই শাখার এই I3 কারেন্ট প্রবাহিত হতেছে R3 এর মধ্যে দিয়ে, তো এই শাখার বিপরীত শাখা হলো R1 R2, যারা পরস্পরের সাথে প্যারালাল আছে, R1 প্যারালাল R2। আচ্ছা, তারপরে কি উভয় শাখার রেজিস্ট্যান্স যোগ করতে হবে, তাহলে এই শাখার রেজিস্ট্যান্স হলো R3 যোগ, আর এই শাখার সাথে এই দুটো শাখা প্যারালালি আছিল, তাই R1 আর R2 প্যারালালি যোগ হয়ে যাবে। তো ঠিক এইভাবেই আসলে একটি শাখা থাকুক, দুইটা শাখা, তিনটা শাখা থাকুক, দুইটা শাখা থাকুক বা পাঁচটা শাখা থাকুক, সেই ক্ষেত্রে আপনার এইভাবে কি করতে হবে, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করা লাগবে। যদি আরো একাধিক শাখা থাকতো সেই ক্ষেত্রে ওইভাবে কনসিডার করে আপনার কি করতে হইব, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করা লাগবে, এবং প্যারালাল সার্কিটের বিভিন্ন শাখার কারেন্ট আপনি এই কারেন্ট ডিভাইডার রুলের সাথে কি করতে পারবেন, নির্ণয় করতে পারবেন। তো আশা করি আজকে মানে সিরিজ প্যারালাল বা মিক্স সার্কিটের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, যে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য এবং ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুল আমরা দেখতে পারলাম। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই মিক্স সার্কিট নিয়ে কিছু ম্যাথ করব, তাহলে আরও সূত্রগুলো বুঝতে সহজ হয়ে যাবে। তো আশা করি আজকে
এই ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।